কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে আমরা হচ্ছে আজকে বোর পরমাণু মডেল শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি বোর এসে কি করছে বিষয়টা, রাদারফোর্ড যা বলছিল সেটাকে আরো মডিফাই করার ট্রাই করছে, আরো আপগ্রেড করার ট্রাই করছে, তাই তো? তাহলে বোর এই মডেলটা কবে দিছে? 1913 সালে। আর রাদারফোর্ড কবে দিছিল? রাদারফোর্ড কোন সালে দিছিল তার পরমাণু মডেল? মনে নাই? 1911 সালে দিছিল হচ্ছে রাদারফোর্ড, তাই তো? আর বোর হচ্ছে দিছে কবে? 1913। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল কাছাকাছি। কিছু জায়গায় হচ্ছে রাদারফোর্ড যে মিস্টেক গুলা করছিল, বোর হচ্ছে সেগুলা কারেক্ট করার ট্রাই করছে। তাহলে বোর হচ্ছে সবার প্রথমে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি, রাদারফোর্ড বলছিল যে পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকে সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরে। বাট অ্যাকচুয়ালি তো ইলেকট্রন গুলো তো ইচ্ছা মতো ঘুরতে পারে না, তাই না? তার ঘোরার জন্য তো একটা কক্ষপথ দরকার, নির্দিষ্ট কক্ষপথ। এটা যদি আমার নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রন গুলা কিসে ঘুরে? এই যে আমি যদি এটাকে যদি একটা কক্ষপথ ধরি, তাহলে এই যে এখানে আমার ইলেকট্রন গুলা ঘুরে। তারপর আরো একটা আসে, সেখানেও আমার ইলেকট্রন ঘুরে, তাই তো? তার মানে এলোমেলো ভাবে তো ইলেকট্রন গুলো ঘুরতে পারে না, ইলেকট্রন গুলো কোন একটা নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে। তো সেই জিনিসটা প্রথমে কে বললো? সেই জিনিসটা বললো হচ্ছে বোর। আর অর্থাৎ রাদারফোর্ড বলছে যে পরমাণুগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, বাট নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এটা বলছে হচ্ছে বোর। আর কক্ষপথের আকারগুলো কি কি? বোর কি বলছে? কক্ষপথের আকার কি হইতে পারে? বৃত্তাকার, গোলাকার, উপবৃত্তাকার। আচ্ছা, তো বোর যে কাজটা করছে, বোর হচ্ছে শুধু বলছে যে এই আকারটা হচ্ছে কি বৃত্তাকার। তো আমরা পরবর্তীতে সীমাবদ্ধতাতে যে দেখব যে অ্যাকচুয়ালি আরো কি কি হইতে পারে। তো বোর যেটা বলছে, আমার যে কক্ষপথের যে আকারগুলো সেগুলো কি, সেগুলো হচ্ছে বৃত্তাকার। আর এই যে নির্দিষ্ট যে কক্ষপথগুলা সেগুলোর একটা নাম আছে, নামটা কি? অরবিট। অরবিট। তাহলে অরবিট হচ্ছে, আমরা ইংলিশে এটাকে অরবিট বলি, তাই তো? আর বাংলায় যদি আমরা বলি তাহলে তো আরো কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে কি কি, প্রধান শক্তি স্তর বলতে স্থির পারি। কক্ষপথ বা শক্তি স্তর। প্রধান শক্তি স্তর, বা হচ্ছে আমরা শেল বলতে পারি এটাকে। তারপর কক্ষপথ তো আমরা এটাকে বলি, তাই না? স্থির কক্ষপথ অনেক সময় বলে থাকি। তাইলে এগুলা ছাড়া হচ্ছে ইলেকট্রনটা ঘুরে না, তাই তো? এখন এই যে কক্ষপথ তো আমার অনেকগুলা হইতে পারে, এটা হচ্ছে এক একটা মৌলের জন্য কক্ষপথ এক একটা হবে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস নিয়ে যখন আমরা কথা বলবো, তখন হচ্ছে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কয়টা কক্ষপথ হইতে পারে কোন একটা মৌলের জন্য। তো এই যে কক্ষপথগুলা যেগুলা, এখন আমার যদি কক্ষপথ যদি কোন একটা মৌলে যদি মৌলের পরমাণুতে যদি আমার কক্ষপথ যদি একটাই থাকে, অর্থাৎ এন এর ভ্যালু যদি আমি যদি কক্ষপথকে যদি এন দিয়ে যদি ডিনোট করি, এই যে প্রধান শক্তি স্তর, এটাকে যদি আমি এন বলি, তাহলে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি সেটাকে কি বলি? বলতে পারো কেউ? এন ইকুয়ালস টু 1 হলে কি হবে? এন ইকুয়ালস টু 2 হলে কি হবে? এন ইকুয়ালস টু 3 একটা হলে কি হবে? কক্ষপথ, এটা কক্ষপথ। হ্যাঁ, সেটা বলতে পারি, বাট এগুলার কি একটা নাম আছে না? হ্যাঁ। প্রথম কক্ষপথকে আমি কি বলি? কে। কে থেকে আমি শুরু করি, তাই তো? কে, এল, এম, এম এন।
তাই না? তাইলে এই যে এটা যে আমি আঁকলাম, ধরো এই যে এটা তো আমার নিউক্লিয়াস, তাহলে এই যে এই কক্ষপথটার নাম কি? কে? কে। কারণ কি এটা কি n ইকুয়ালস টু 1, তাই না? এরপরেরটা হ্যাঁ যদি আমি আঁকি তাহলে n ইকুয়ালস টু 2, তাহলে l। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ তো সে হচ্ছে প্রথমেই যে কাজটা করছে, প্রথম পয়েন্টে সে হচ্ছে বলছে যে এলোমেলো ভাবে ইলেকট্রন গুলো ঘুরতে পারে না, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, যে কক্ষপথের আকার কি আবার বৃত্তাকার। আর সে হচ্ছে যে চারটা যে কক্ষপথ আছে সেটা হচ্ছে সে নামকরণ করে দিয়ে গেছে যে কে এল এম এন। ওকে, তাহলে এখন 2 নাম্বারটায় যদি আমরা যাই, 2 নাম্বারে সে কি বলছে? 2 নাম্বারে সে বলছে যে ইলেকট্রনের এই যে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে যে আমার ইলেকট্রন গুলো ঘুরে, সেটার একটা কৌণিক ভরবেগ আছে। তোমরা যখন ফিজিক্সের ক্লাসটা করছো তোমাদেরকে কি ওই যে গতিতে ভরবেগ কি এটা পড়াইছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ভরবেগ জিনিসটা কি? ভুলে গেছি গা। কি জানি আমি লাও। নামেই তো এটার সংজ্ঞা আছে। ভর ও বেগের যে সমষ্টি। ভর ও বেগের অনুপাত। ভরবেগের অনুপাত? মনে করতেছে না। আচ্ছা, নামেই তো জিনিসটা বলা না ভরবেগ, তার মানে কি ভর ইনটু বেগ, তাই তো? ভর ইনটু বেগ করলে তোমার ভরবেগ আসতেছে, পড়ায় নাই এমভি? ভর এম আর হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি অর্থাৎ বেগ, তাহলে ভরবেগ কি এমভি, এটা পড়ায় নাই? অর্থাৎ ভর ইনটু বেগ, এটা পড়ায় নাই ফিজিক্সে গতিতে? হ্যাঁ। এত সহজ জিনিস ভুলে গেলে হবে? তাহলে সে যেটা বলতে চাইছে 2 নাম্বারে, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের যে ভরবেগ আছে, সরি, তো আমরা ওখানে যেটা পড়ছিলাম ফিজিক্সে যেটা পড়ছিলাম সেটা কি পড়ছিলাম, রৈখিক ভরবেগ না কৌণিক ভরবেগ? রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ। আচ্ছা, তার মানে ফিজিক্সে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এই যে একটা গাড়ি এই সরল রেখার পথে চলতেছে, তাহলে তার এই পয়েন্টে তার ভরবেগটা কত আছে, তার দেওয়া ছিল ধরো যে তার এম ইকুয়ালস টু 400 কেজি, আর বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, এরকম পড়ছো না? তাহলে সেটা তো একটা হ্যাঁ নির্দিষ্ট রেখা বরাবর কাজ করছিল। বাট ইলেকট্রন কি আমার এরকম একটা নির্দিষ্ট রেখাতে ঘুরতেছে, মানে রেখা ধরে চলতেছে, নাকি এই যে এটা ঘুরতেছে বলতো, ঘুরতেছে না ঘুরতেছে। চারপাশে? তার মানে তো এটা তো রৈখিক গতি তো এটা না, তাহলে তো এটা কৌণিক গতি, তাই না? তাহলে ইলেকট্রনের যে ভরবেগটা হওয়ার কথা, তাহলে সেটা কি ভরবেগ হওয়ার কথা? কৌণিক ভরবেগই তো হওয়ার কথা, তাই তো? হ্যাঁ। তো এখন সে বলছে যে এই যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এই যে এখানে এই যে আমি কয়েকটা ইলেকট্রন আঁকছি না, এই যে প্রথম শক্তি স্তরে এই যে এটা আছে, এই যে এখানে দুইটা, ধরো আমি একটাতে বললাম যে এটার এই যে মাত্র যেটা মার্ক করতেছি এটার কৌণিক ভরবেগ কত, তারপর আরেকটা কোশ্চেনে বললাম এই যে পরেরটার কৌণিক ভরবেগ কত, বা নতুন একটা দিয়ে বললাম এটার কৌণিক ভরবেগ কত। তাইলে এগুলার কৌণিক ভরবেগ কি, সেটা হচ্ছে ভরবেগটা কত হবে সেটা বের করার জন্য সে হচ্ছে একটা সূত্র আবিষ্কার করছিল তার পরমাণু মডেলে। তো সেই সূত্রটা আমার কি, এটা হচ্ছে তোমার মোটামুটি তোমাদের কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সূত্রের মধ্যে এটা হচ্ছে একটা, এটা যেন সব সময় মনে থাকে। সেটা কি? mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। 2 পাই। mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই, সে হচ্ছে এই সূত্রটা দিছে। তাহলে এখন এই সূত্রের কোনটা কি জানো? এম কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর। এম বলতে কি বুঝায় অ্যাকচুয়ালি? মাস, তাই না? ফিজিক্সে তো পড়ছো ভর কোনো কিছুর। তাহলে এখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতেছে, তাহলে এম ইকুয়ালস টু কি হবে? ইলেকট্রনের ভর হবে। 9.11 into 10 inverse 31। এটা কি আমার একটা ইলেকট্রনের ভর, তাই তো? তারপরে ভি কি? হুম, ভি দিয়ে কি ভেলোসিটি, সেই ফিজিক্সে পড়ছিলাম, বেগ। সেটা কি বেগ, তাই না? তার মানে হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরতেছে সেই কক্ষপথে কি ইলেকট্রনের বেগ।
তো এটার কি নির্দিষ্ট কোনো বেগ কি আছে? আমরা কি হ্যাঁ পড়াইছিলাম? আছে কি? মানে কোনো ভ্যালু আছে নাকি? ও না নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভিতে হচ্ছে আমার ইলেকট্রনের বেগ, আর দিয়ে কি? নর্মালি আর দিয়ে আমরা কি বুঝাই? রেডিয়াস বুঝাই না? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে এখানে কিসের ব্যাসার্ধ হইতে পারে? কক্ষপথের ব্যাসার্ধ, তাই তো? অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ। তাইলে এখন আমি কোন সময় কোন ব্যাসার্ধ নিব বলতে পারবা? ধরো আমি এই যে এখানে বললাম যে হচ্ছে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এখানে একটা, এখানে এই যে আমার একটা হচ্ছে কক্ষপথে এই দুইটা ইলেকট্রন আছে, আর পরের কক্ষপথে হচ্ছে আমার এই আরো একটা ইলেকট্রন আছে। তো এখন আমি যদি বলি যে এই এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ আমাকে বের করতে হবে, তাহলে রেডিয়াস কোনটা হবে? এটার কেন্দ্র থেকে এই যে এই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হবে না? নাকি প্রথমটা হবে? কোনটা হবে, দ্বিতীয়টা হবে নাকি প্রথমটা হবে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। কারণ কি? যে ইলেকট্রনের ভরবেগটা আমি বের করতে বলছি সেটা কই আছে? দ্বিতীয় অরবিটে আছে, তাই তো? তাহলে হ্যাঁ আমি যে ব্যাসার্ধটা নিব তাহলে সেটা কোনটা হবে? দ্বিতীয়টা। আচ্ছা, দ্বিতীয়টা। তাহলে এম ভি আর আর এই তিনটার তো আমরা বুঝে ফেললাম, এই তিনটা কোনটা কি? এন কি? এন তো আমরা কক্ষপথ। একটু আগে দেখলাম, তাই না? কক্ষপথ। অর্থাৎ সে কোন কক্ষপথে আছে? কক্ষপথ বা হচ্ছে প্রধান কক্ষপথের সংখ্যা। শক্তি স্তর। এন এর ভ্যালু আমার কি হইতে পারে? এ তো ওই যে তখন তো দেখাইলাম 1 2 3 এগুলা হইতে পারে, তাই না? তাহলে এই যে আমি এই যে ইলেকট্রনটা আমি মার্ক করছিলাম এখানে, এটার এন এর ভ্যালু কত হবে? 2। 2। কারণ কি? এটা সেকেন্ড অরবিটে আছে, তাই না? আচ্ছা, তাই এন এর পরে আমার কি আছে? এইচ। এইচ কি? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক। তার মানে এটা হচ্ছে আমার একটা, কি বলবো, একটা নির্দিষ্ট একটা মান, তাই না? জি এর মান যেমন আমরা সবসময় কি জানি? 9.8। 9.8। তাহলে এটা কি একটা ধ্রুবক না? সেম ভাবে এই যে প্লাঙ্ক ধ্রুবক যেটা, এটাও একটা ধ্রুবক, আর এটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি? সেটা হচ্ছে 6.626 6.626 into 10 inverse 34 একক মিটার স্কয়ার। ঠিক আছে? এই ভ্যালুটা যেন সবসময় মুখস্থ থাকে। মানে এই যে এখানে আমি যে ভ্যালুগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ধরো ইলেকট্রনের ভ্যালু, অর্থাৎ ইলেকট্রনের যে ভরটা সেটা, তারপর হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এই দুটো কিন্তু মাস্ট। এগুলো কিন্তু তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে না। তখন কিন্তু তুমি এই ভ্যালুগুলো যদি তোমার মুখস্থ না থাকে তখন কিন্তু তুমি সলভ করতে পারবে না। অবশ্য আরেকটা টেকনিক আছে যেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাই না? সেটা কি তোমরা জানো? না স্যার। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরে কিন্তু ভ্যালুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে তোমরা নিজেরা একটু বের করবা যে এটা কিভাবে বের করা যায়। ক্যালকুলেটরে দেখবা তোমরা বের করতে পারো নাকি, না পারলে পরে আমাকে জানাবা, তখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব একবার। ঠিক আছে? আর 2 পাই নিচে যেটা, তো টুই, এটা তো একটা সংখ্যা, আর পায়ের ভ্যালু কত? থ্রি পয়েন্ট ওয়ান থ্রি। ফোর ওয়ান সিক্স তাইলে এখন আমি কি এখানে মোটামুটি সবগুলার ভ্যালু তো, বা ভ্যালু তো আমি জানি, দুইটার ভ্যালু জানি। অর্থাৎ এম এর ভ্যালু তুমি জানো, আর এর ভ্যালুটা তুমি জানো না, ভি এর ভ্যালুটা তুমি জানো না, এই দুইটা তুমি জানো না। তাহলে এন এর ভ্যালুটা তো তুমি জানবা, তোমাকে যখন কোয়েশ্চেন যখন একটা দিবে তখন তো ইলেকট্রনটা কোন সেলে আছে এটা তো তুমি দেখবা, তাই না? তার মানে তখন তুমি এন এর ভ্যালুটাও তুমি জেনে যাবা, এইচ এর ভ্যালুও তোমার মুখস্থ, আর 2 পাই তো 2 পাই। তাইলে আমার যে ম্যাথ গুলা যখন দিবে কোয়েশ্চেনে, তখন ম্যাক্সিমাম টাইমে কি হবে, যে হচ্ছে এই যে ভি আর আর, তাই না? এই দুইটা ভ্যালু তো আমি জানি না, এই দুইটার যে কোনো একটা আমার কাছে দেওয়া থাকবে। তাহলে এই দুইটার যে কোনো একটা যদি আমার কাছে দেওয়া থাকে, আমি কি আরেকটা বের করতে পারবো? স্যার পারবো। আরেকবার বলেন। আচ্ছা,
আচ্ছা, ম্যাথগুলো আমরা পরে মানে একটু পরে আমরা ম্যাথগুলো করাবো, সমস্যা নাই। ধরো যে তোমাকে কোন একটা কোশ্চেনে বলছে যে হচ্ছে একটা ইলেকট্রনের ধরো যে বললো যে তোমার সোডিয়ামের সর্বশেষ শেলে যে ইলেকট্রনটা আছে তার বেগ হচ্ছে ধরো যে 2.18 ইন্টু 10 ইনভার্স, ধরো যে র্যান্ডম কিছু একটা দিলাম, ধরো 10 ইনভার্স 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দিয়ে বলল, দিয়ে আমাকে কি বললো, বললো যে আপনি ইয়া করেন, তোমরা ইয়া করো যেটা হচ্ছে সেটার আর এর ভ্যালুটা কত। তাহলে কি আমরা পারবো সেটা বের করতে? এখানে ভি এর ভ্যালুটা আমাকে কোশ্চেনে দিয়ে দিল, তাই না? এই যে এমভিআর, এই সূত্রটা থেকে তো আমরা এটা বের করতে পারবো, তাই না? ভি এর ভ্যালুটা আমাকে এখানে এই যে কোশ্চেনে দিয়ে দিল। এম এর ভ্যালু কি আমার মুখস্থ না? 9.11 ইন্টু 10 ইনভার্স 31। আর এর হ্যাঁ ভ্যালুটা আমি জানি না, তাই তো? ইকুয়ালস টু এ পাশে কি আছে? এন। এন এর ভ্যালু এন এখানে কি হবে? সবার লাস্টের কক্ষপথ সোডিয়ামের। এন এন। এন তো বুঝলাম, এন এর ভ্যালু কি হবে? সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরের জন্য চা 4। কিভাবে? না 4 না 3 তিন তো, তাই না? প্রথমের দুইটা হচ্ছে একটা শক্তি স্তরে ঢুকছে, যদি আমরা দেখাবো এটা হচ্ছে কিভাবে হয় না হয়, এগুলো তোমাদের পরের চ্যাপ্টারে সবই আছে। তো প্রথমে দুইটা ঢুকে তারপরে 8টা, আর লাস্টেরটা কোন, লাস্টেরটা কই যায়? এর পরেরটায়, মানে 3 নাম্বারটায়, তাই না? তাহলে এন এর ভ্যালু আমার কত হওয়ার কথা? 3। তার মানে তুমি এন এর ভ্যালুটাও তুমি এখানে পেয়ে গেলা, এইচ এর ভ্যালু তোমার মুখস্থ, 2 পাই এর, এটার তো তুমি পাই এর ভ্যালু জানো। তাহলে কি তুমি এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, একটু পরে তাহলে আমরা একটা ম্যাথ করব এটার। যা আগে বোর্ডটা আর বোর বাকি কি কি বলছে সেটা হচ্ছে আমরা শেষ করে নিই, ঠিক আছে? তো এটা তো বুঝছো নাকি? 2 নাম্বার পয়েন্টে সে কি কি বলছে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার আচ্ছা, তাহলে হচ্ছে তারপরে সে কি বলছে সেটা আমরা দেখি। তারপরে সে যেটা বলছে সেটা হচ্ছে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে গতদিন আমরা যেটা দেখছিলাম, যে ম্যাক্সওয়েল বলছিল যে এভাবে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে তো একদিন এক সময় ঘুরতে ঘুরতে তো নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাওয়ার কথা। বাট বাস্তবে কি এমন হয়? হয় না তো, তাই না? না তার মানে কি? তার মানে বোর এসে কিন্তু তাহলে এটা ক্লিয়ার করে দিছে যে দেখেন, ইলেকট্রন গুলা কিন্তু একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে, ওই শক্তি স্তর ছাড়া কিন্তু ও ঘুরে না। আর ও যখন ওই শক্তি স্তর গুলোতে যখন ও ঘুরে, তো তখন কি হয়? ওর কোনো শক্তি যায়ও না, শক্তিও নেয়ও না। বুঝতে পারছো? তো ও যদি, ওর যদি কোনো শক্তি যদি বিকিরিত না হয় বা ও যদি কোনো শক্তি না নেয়, দুইটার একটাও যদি না হয়, তার মানে কি ওই ওই শক্তি স্তরে ও ঘুরতেই থাকবে। তাহলে কি ওর এখানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নিউক্লিয়াসে? না। তাহলে আমরা তো নর্মালি তো এটাই দেখি, তাই না? তার মানে বোর হচ্ছে তাইলে এটা ঠিকভাবে হচ্ছে বলে দিয়ে গেছে, তাই তো? এরপরে বোর যে জিনিসটা বলছে সেটা হচ্ছে, এখন ধরো যে তোমার জন্ম হয়েছে বাংলাদেশে, তাই না? সৃষ্টিকর্তা তোমাকে কোথায় জন্ম দিছে? বাংলাদেশে। বাট এখন তুমি মনে করলা যে এই তো আছে, ধরো এই তো হচ্ছে পৃথিবী, তুমি তো ধরো যে এটা ধরো সূর্য, তুমি হচ্ছে ঘুরছো, ঠিক আছে? এখন তুমি হচ্ছে কোথায় জন্মাইছো? এই যে বাংলাদেশে, তাই না? বাট এখন বাংলাদেশের চেয়ে আরো ধনী দেশ কোনটা? ধরো আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো আছে, তাই না? এখন তোমার মন চাইলো যে আমি হচ্ছে বাংলাদেশে থাকবো না, আমি হচ্ছে এই যে আমার উপরে যেটা আছে আমেরিকা, আমি আমেরিকাতে চলে যাব। তো আমেরিকাতে চলে যাব বললে কি তুমি চলে যেতে পারবা? না না। এখন ধরো তোমার কাছে বাংলাদেশে 50,000 টাকা আছে, ঠিক আছে? তো এই 50,000 টাকা দিয়ে কি তুমি আমেরিকা যাইতে পারবা? তোমার কি না আরো অনেক বেশি শক্তির প্রয়োজন না? অনেক বেশি টাকার প্রয়োজন না? তাহলে হ্যাঁ তুমি যদি সেই টাকা যদি তুমি ধরো যে তোমার তোমার এখানে 50,000 টাকা আছে, সেটা দিয়ে তো আর আমেরিকা যাওয়া সম্ভব না। ধরো 5 লাখ টাকা থাকলে আমেরিকা যাওয়া সম্ভব, তাই না? তার মানে তোমার কি এই টাকাগুলো তো তাহলে তোমাকে আর্ন করতে হবে। তাইলে ইলেকট্রনের ক্ষেত্রেও বিষয়টা সেম। ও তো এই যে নিম্ন শক্তি স্তরে যখন ঘুরতেছে, সেখান থেকে ও ভাবলো যে না আমি এখানে থাকবো না, আমি আরো উপরের কোন স্টেজে যাব।
তাই তো? তাহলে সেটা যাওয়ার জন্য কি ওর কি তাহলে শক্তির প্রয়োজন না আরো? সেই শক্তিটা যদি আমি হ্যাঁ ওকে না দেই তাহলে কি ও সেখানে যাইতে পারবে? না। তাহলে সে এখানে তাহলে পরে কি বলছে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তাই তো? এই যে এখানে যে ও ঘুরতেছিল, ও যদি এই এই কক্ষপথে যদি ও ঘুরতেই যদি থাকে তাহলে কিন্তু ওর কোনো শক্তির দরকারও নাই, মানে শক্তি নেয়ারও দরকার নাই, ছাড়ারও দরকার নেই। বাট ও যদি এই যে উপরের কোনো শক্তি স্তরে যদি যাইতে চায় তাহলে কি ওর আরো শক্তি নিতে হবে না? কারণ কি শক্তি শোষণ করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই যে পরের পয়েন্টে দেখো কি বলছে, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। বুঝতে পারছো? তার মানে ও যদি এখান থেকে এখানে যাইতে চায়, ওকে আরো এখানে ওকে শক্তি আরো ওকে জোগাড় করতে হবে, নাহলে কিন্তু ও এখানে যাইতে পারবে না, তাই না? আমাদের রিয়েল লাইফেও তো এটাই ঘটে, তাই তো? আবার উল্টাটাও হইতে পারে। উল্টাটা কি, ধরো একজন এখানে আছে, আমেরিকা আছে, তো ওর এখন মনে হলো যে না, এখানে আর ভালো লাগতেছে না, আমি হচ্ছে নিচের কোন একটা জায়গায় যাই। তাহলে ওর যদি এখানে 5 লাখ টাকা থাকে, বাংলাদেশে কি ওর 5 লাখ টাকার দরকার আছে? ও তো 50,000 টাকা না। হলে তো ও চলতে পারবে। তাহলে তখন ও কি করবে? শক্তিও বাইরে ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিয়ে ও কি করবে, এখানে চলে আসবে। ক্লিয়ার এই পয়েন্টটা? তাহলে এই যে এখানে যেটা বলছে, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে বলো, ডাউট থাকলে বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এখন সেটা বলছে, এখন তাইলে তুমি যে উপরে শক্তি স্তরে যাবা, তাইলে এটার তো একটা মিনিমাম তো একটা রিকোয়ারমেন্ট আছে, তাই না? যে কি পরিমাণ শক্তি হলে তুমি সেখানে যাইতে পারবা। তাহলে সে এরপরে যেটা বের করছে সেটা হচ্ছে এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা কি সেটা হচ্ছে সে বের করছে। হুম। আচ্ছা, শক্তিকে আমরা কি দিয়ে ডিনোট করি সবসময় জানো? তুমি ফিজিক্সে গেলেও দেখবা যে শক্তিকে সবসময় ই দিয়েই বলতেছে, অর্থাৎ ই দিয়ে কি, এনার্জি। এনার্জি। এনার্জি থেকে আমি এখানে ই নিতেছি, তাই না? তাহলে সে এই শক্তিটা কি পরিমাপ করছে, যেটা হচ্ছে এইচ, আর এখানে কি এটাকে, এটার একটা নাম আছে, সেটার নামটা হচ্ছে মিউ। ঠিক আছে? অর্থাৎ মিউ বলতে কি, ফিজিক্সে তুমি দেখবা কি এই মিউটাকে হচ্ছে এফ দিয়ে লেখছে। তাহলে এই এফ জিনিসটা কি? স্যার আমাদের বইয়ে তো ভি দেওয়া। ওইটা অ্যাকচুয়ালি ভি না, এটা দেখো ভি এর মতোই না শেপটা, হ্যাঁ। বাট এটা অ্যাকচুয়ালি ভিউ না, এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানো, মিউ। ঠিক আছে? তুমি ভি লিখলে লিখতে পারো, সমস্যা নাই। বাট ভি দিয়ে আমরা নর্মালি কি বুঝাই? ভি দিয়ে তো ভ্যালোসিটি বুঝাই, তাই না? ভি দিয়ে আমরা কি বুঝাই? ভ্যালোসিটি। বাট এখানে এটা হচ্ছে তোমার মিউ। ঠিক আছে? অর্থাৎ মিউটা দিয়ে কি বুঝায়? কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা তোমরা নাম আগে শুনছো? না। আচ্ছা, তোমরা হচ্ছে ফিজিক্সে হচ্ছে এই বিষয়টা তোমরা জানতে পারবা। ফিজিক্সে এটাই তোমাদেরকে এফ দিয়ে পড়াবে, অর্থাৎ কি, ফ্রিকোয়েন্সি। এফ দিয়ে কি হয়? ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো এই জিনিসটা কি, তোমরা তরঙ্গ চিনো? তরঙ্গ এই যে কিভাবে হয় বলতো, এই যে এভাবে এভাবে না, দেখছো এরকম কোনো কিছু? আচ্ছা, এগুলো তোমরা ফিজিক্সে পড়বা, সমস্যা নাই। তো আমাদের আলো, শব্দ, এগুলা হচ্ছে এই যে আমাদের এরকম তরঙ্গ আকারে চলে, ঠিক আছে? তো সেখানেই হচ্ছে আমার এই যে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই বিষয়গুলো তোমরা পাবা। তো আপাতত ওই ডিটেলসে আমি যাচ্ছি না, সেগুলো তোমরা ফিজিক্সে পরে তোমাদেরকে আমরাই পড়াই দিব, সমস্যা নাই। সেখানে আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে এই যে মিউ, যেটা সি কি বলতে পারবা? সি তো জানার কথা। আলোর বেগ আলোর বেগ, আলোর বেগ কত? 3 × 10⁸ 3 × 10⁸ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। না, মিটার। মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলে কি হবে? ত্বরণ হয়ে যাবে। ত্বরণ হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার আলোর বেগ, তাই তো?
তাইলে এটা কি? এই যে মিউ কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক। আর এই ল্যামডাটা কি? স্যার এটার নাম কি? এটা শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে ল্যামডা। এটার বাংলা নামটা হচ্ছে ল্যাংচা। তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েট, ল্যামডা, বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা কি আছে, আমি যদি একটু শর্টে যদি তোমাদেরকে বলি, ধরো এটা তোমার তরঙ্গ, তাই না? তাইলে এই যে দেখো একটা জিনিস, আমি যদি মাঝে দিয়ে যদি একটা দাগ যদি টেনে দিই, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এই যে তরঙ্গটা কিভাবে, এই যে প্রথমে সে উপরে উঠলো, আবার সে নিচে নামলো, আবার সে উপরে উঠলো, আবার সে নিচে নামলো, তাই না? এভাবে চলতেছে না? তো সে হচ্ছে প্রতি সেকেন্ডে এই যে এই পূর্ণ স্পন্দন যেটা, ধরো এই যে এই জিনিসটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পূর্ণ স্পন্দন। তো এই জিনিসটা সে প্রতি সেকেন্ডে কয়বার সম্পন্ন করে সেটাকে হচ্ছে আমরা কি বলি? কম্পাঙ্ক। ঠিক আছে? আর তরঙ্গ দৈর্ঘ্য কি? ধরো কোনো তরঙ্গ এভাবে যাচ্ছে, আবার কোনো তরঙ্গ হচ্ছে এভাবে যাচ্ছে। তাইলে এই যে মাঝের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। দেখো কোনোটা ছোট কোনোটা বড়, তাই না? হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার? তো এগুলো হচ্ছে জি তোমরা স্যার। ফিজিক্সে ভালোভাবে বুঝতে পারবা, সমস্যা নাই। আপাতত তোমরা এতটুকু জেনে রাখো। তো এই সূত্র দিয়ে তাহলে আমরা কি বের করতে পারবো? যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা কত। ঠিক আছে? তাহলে এখন মনে করো যে তোমাকে কোনো একটা জায়গায় দিয়ে দিল যে হচ্ছে একটা ইলেকট্রনের, ধরো যে বললো যে সেটা 3 নাম্বার শক্তি স্তরে আছে, সে হচ্ছে 4 নাম্বারে যাইতে চায়। তাহলে তার হচ্ছে যেই ফ্রিকোয়েন্সি যেটা, সেটা দেওয়া, সেটা ধরো কিছু একটা দেওয়া, ঠিক আছে, ধরো যে ফ্রিকোয়েন্সি দেওয়া 2 × 10⁻16 এরকম কিছু একটা দেওয়া। তাহলে সেখান থেকে কি তুমি এনার্জিটা বের করতে পারবা, যে তার শোষিত শক্তির পরিমাণটা কি হবে? পারবা? ইজি না? শোষিত শক্তির পরিমাণ কি? স্যার এখানে এইচ দিয়ে কি বুঝাইছে? এইচ কি? একটু আগে এইচ দিয়ে আমরা কি বুঝছি? কি ছিল প্লাঙ্ক এখানে? ধ্রুবক। এইচ কি আর চেঞ্জ হবে? এইচ তো এটাই। ভ্যালু কত? ওই যে উপরে তো লেখাই আছে। 6.626 ইন্টু 10⁻³ আচ্ছা, তাহলে কি পারবা? পারবা শোষিত শক্তির পরিমাণ বের করতে? হ্যাঁ যদি স্যার আমি পারবো। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা দিয়ে দেই অথবা কম্পাঙ্ক দিয়ে দেই, ওখানে বসাই দিলেই তো জাস্ট হয়ে যাবে না? এই যে এই দুইটা সূত্রের যে কোনো একটাতে। অর্থাৎ তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কি আমি এই সূত্রটা ইউজ করবো, তাই না? এর পরেরটা। আর যদি আমার কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে আমি এটা ইউজ করবো, তাই তো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সবার? না স্যার, দেখা যাচ্ছে। এখন আসছে স্যার। আচ্ছা, ক্লিয়ার এটা? কোনো ডাউট নাই তো? এটা কিন্তু ভালোভাবে বুঝে রাখো, এটা মনে করো যে পরীক্ষায় এসে বসে আছে। ঠিক আছে? স্যার সূত্রগুলো একটু লিখা দিবেন আলাদা আলাদা করে। আচ্ছা, সূত্র হচ্ছে এখানে দুইটা। 1 নাম্বার কি? এম্পিয়ার ইজ ইকুয়াল NH/2 পাই। তাই তো? 2 নাম্বারটা কি? ই সমান এইচ মিউ ইকুয়ালস টু কি? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে? স্যার ই এইচ আর মিউ এটা কি একসাথে বের করব? এদিকে তো একসাথে দেওয়া, মানে কোন যেটা দিকে? বের করতে বলবে ওটা এই পাশে রেখা, এইচটা বা বিটা না না না, ওই তোমাকে সাইডে যে নিবে। কোনো একটা দিয়ে দিবে। ধরো এই যে সি বাই ল্যামডা, এটা কোত্থেকে আসলো বলো তো? এই যে মিউ ইকুয়ালস টু কি? সি বাই ল্যামডা। তাহলে মিউ এর জায়গায় আমরা কি বসাইতে পারি? সি বাই ল্যামডা, এটা বসাইতে পারি না? তাহলে দেখো আমি পাশের ইকুয়েশনটা পাচ্ছি, তাই না? হ্যাঁ
তাহলে তোমার কোশ্চেনে যে কোনো একটা দেওয়া থাকবে, হয় ল্যামডার ভ্যালুটা দেওয়া থাকবে, না হলে মিউ এর ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে সেখান থেকে তুমি হচ্ছে তখন শক্তির ভ্যালুটা বের করতে পারবা। যদি তোমার আহ যদি হচ্ছে তোমার কম্পাঙ্ক বলা থাকে, তাহলে সেটা কি মিউ না? তাহলে এই মিউ এর জায়গায় কি বসাবা? ওই ভ্যালুটা বসাবা। আর এইচ এর ভ্যালু তো তুমি জানোই, তাহলে কি তুমি এখানে ই পেয়ে যাবা না? হ্যাঁ। যদি তোমার কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার এই যে এই পাশের সূত্রটা কিন্তু তাহলে তোমার লাগছে না। বুঝতে পারছো? আবার যদি তোমার ল্যামডার ভ্যালু দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে এইচ মিউ এটা কিন্তু তোমার লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদেরকে এক কাজ করি, এটা তোমরা আলাদা আলাদা করে লেখো। ই সমান এইচ মিউ, এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে? আর ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আরেকটা সূত্র। এখন কি ভালোভাবে বোঝা সেটাই যাইতেছে? হচ্ছে। এখনো কনফিউশন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা যাই। তাহলে এই যে এখানে দেখো, এরপরে তোমাদের বইয়ে কি কি দেওয়া আছে? বোর পরমাণু মডেলের সাফল্য, আর কি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তাই তো? এগুলো তোমরা পারবা না? এতক্ষণ যা বুঝাইছে এগুলো তো বুঝে যাওয়ার কথা, তাই তো? স্যার তো এখানে তাহলে কি পারবো। প্রথমে প্রথমে কি বলছে? রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরে। আচ্ছা, তো তাহলে ওখানে কি বলছিল? সাফল্যটা কি প্রথমে? যে ওখানে শক্তি স্তরের আকার হচ্ছে, রাদারফোর্ড আমাকে বলে নাই, যেটা হচ্ছে আমাকে বোর বলছে। কি বলছে? বৃত্তাকার বলছে, তাই তো? 2 নম্বরে কি বলছে? যে হচ্ছে রাদারফোর্ড আমাকে বলে নাই যে পরমাণু যদি শক্তি শোষণ করে বা শক্তি যদি বিকিরণ করে তাহলে হচ্ছে পরমাণুর ভিতরে আমার কি ধরনের পরিবর্তন হয়, তাই না? বাট এটা তো আমাকে বোর্ড তো আমাকে বলছে, তাই না, যে ইলেকট্রন যদি আমার নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে কি হবে? ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি হবে? শক্তি গ্রহণ করতে হবে। শক্তি শোষিত হবে, তাই তো? আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরিত হবে, তাই না? এরকম কোনো কিছু তো আমাকে রাদারফোর্ড বলে নাই, বাট এটা কিন্তু আমাকে বোর বলছে। তাহলে এটা বোরের হচ্ছে 2 নাম্বার সাফল্য, তাই তো? আর 3 নাম্বারে কি বলছে? যে হচ্ছে, আচ্ছা, ভালো কথা, এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে দেখো, ইলেকট্রন যে একটু আগে যে আমরা দেখাইলাম যে ইলেকট্রন যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাচ্ছে বা আসতেছে, ঠিক আছে? ধরো যে এই যে এখানে একটা ইলেকট্রন আছে উচ্চ শক্তি স্তরে, সে কি চাইতেছে? এখন আমি নিম্ন শক্তি স্তরে যাব, তাই তো? এখন তার কি তাহলে শক্তি কিছু ছেড়ে দিতে হবে না? নাহলে কি সে এখানে আসতে পারবে? পারবে? শক্তি যদি না ছাড়ে তাহলে কি উপর থেকে নিচে আসতে পারবে? না। না। তাহলে শক্তিটা সে যখন ছেড়ে দিবে, তাহলে এই শক্তিটা কি হিসাবে দেখা যাবে জানো? সেটা হচ্ছে, সেটা যেটা বলছে, পারমাণবিক বর্ণালী। তার মানে ওইটা, সে যে শক্তিটা যে ছেড়ে দিল সেটা কি হিসাবে দেখা যাবে? পারমাণবিক বর্ণালী। শোষণ করলেও এটা সেম ভাবেই হচ্ছে পারমাণবিক বর্ণালী হচ্ছে ওইভাবে দেখা যাবে। তো এরকম কোন পারমাণবিক বর্ণালীর কথা কি আমাকে রাদারফোর্ড বলছিল? না। না। তাহলে এটাও হচ্ছে ওর একটা সাফল্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বোরের পরমাণু মডেলের সাফল্য। আর সীমাবদ্ধতাতে কি কি বলা আছে? কি কি বলতে পারি? সেটা হচ্ছে এই যে পারমাণবিক যে বর্ণালীটা আমি পাচ্ছি, তাই না? সেটার ব্যাখ্যা দেওয়া হয়নি। উম সেটা না, সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা ব্যাখ্যা করা যায়, বাট ওইটা ওইটা অ্যাকচুয়ালি একাধিক ইলেকট্রন। একাধিক একাধিক ইলেকট্রনের জন্য ইলেকট্রন। সেটা করা যায় না। তার মানে শুধুমাত্র হাইড্রোজেনের জন্য সে এই ব্যাখ্যাটা দিতে পারে। তাহলে বাকিগুলা কি হবে? বাকিগুলারও তো এরকম কোনো কিছু হয়, বাট সে তো সেটা বলতে পারে নাই, তাই না? তো এটা না। হচ্ছে তার একটা সীমাবদ্ধতা, যে পারমাণবিক বর্ণালীর কথা সে বলছে, বাট এটা শুধুমাত্র কিসের জন্য কাজ করে? শুধুমাত্র এক হাইড্রোজেন। ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন। পরমাণু। হাইড্রোজেন না, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তো হাইড্রোজেনেরই এক ইলেকট্রন। হ্যাঁ, শুধুমাত্র হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ঠিক আছে। বাট আমি যদি বলি যে লিথিয়াম 2+, তাহলে কি এটা বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না পারবে না?
পারবে। কারণ কি, ওরও তো ইলেকট্রন একটা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2 নম্বরে সে কি বলছে, যে হচ্ছে সে যেটা বলছিল যে এই যে শক্তিটা যখন সে ছেড়ে দিচ্ছে, তখন যে পারমাণবিক বর্ণালীটা আমরা পাচ্ছি, সেটায় কয়টা রেখা থাকার কথা? একটি। একটা রেখা। তার মানে কি, এই যে রেখাটা ধরো এরকম কোনো কিছু একটা দেখা যাচ্ছে, তাই তো? এই যে একটা রেখা, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি পারমাণবিক বর্ণালী, অর্থাৎ বর্ণালী মানে কি, মানে ওটা লাইটের মতো, তাই না? লাইটের মতোই তো আমার, ধরো আমি খুব সূক্ষ্ম যদি একটা লাইট যদি আমি দেই, তাহলে সেটা কিভাবে দেখা যায়, একটা সিঙ্গেল রে এর মতো দেখা যায়, তাই না? কিন্তু পরে হচ্ছে যখন আমরা আরো শক্তিশালী যন্ত্র দিয়ে যখন আমরা পরীক্ষা করছি, তখন আমরা কি দেখছি, যে এখানে অ্যাকচুয়ালি রে একটা না, এখানে actually কি হয়, অনেকগুলা রে থাকে, এরকম ঘন ঘন অনেকগুলা রে থাকে। বাট ওইটা হচ্ছে এত সূক্ষ্ম যে যেটা ওই শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা না করার জন্য কি দেখা গেছে আমার, মনে হয়েছে একটা যে রেটা একটাই। তাহলে এটা হচ্ছে তার আরেকটা সীমাবদ্ধতা। ক্লিয়ার? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, 3 নম্বরে যে জিনিসটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সে বলছিল কি, শক্তি স্তরের আকার হচ্ছে আমার, কি বলছে, শক্তি স্তরের আকার কি? বৃত্তাকার বলছিল। বৃত্তাকার। বাট অ্যাকচুয়ালি আমরা কি পাই? বৃত্তাকার পাই, বৃত্তাকার একটা পাই, ঠিক আছে, বাট আরো কি কি পাই আমরা? দেখি যে উপবৃত্তাকারও পাই। উপবৃত্তাকারেও, উপবৃত্তাকার পথেও হচ্ছে ইলেকট্রন গুলা ঘুরে, তাই তো? তাহলে সে তো এই যে উপবৃত্তাকার, এটা তো সে বলতে পারেনি, অর্থাৎ সে একটা ঠিক বলছে, এটা ট্রু, বাট হচ্ছে সবগুলা বলতে পারে না, অর্থাৎ উপবৃত্তাকার বলতে পারে নাই, তো এটাও হচ্ছে তার একটা সীমাবদ্ধতা হিসেবে ধরে। ঠিক আছে, তাহলে কালকে থেকে তো বুঝালাম রাদারফোর্ড আর বোর। কারোর কোনো জায়গায় প্রবলেম আছে থাকলে বলো, এখান থেকে মনে করো একটা সৃজনশীল মাস্ট, মানে এটার আর কোনো বিকল্প নাই। তো আর এটা কিন্তু মোটামুটি আমরা সহজ হিসাবে ধরে নেই, ঠিক আছে? সামনে কিন্তু আরো দেখা যেতে পারে যে কঠিন কঠিন কোশ্চেন আমাদের জন্য হয়তো আসবে। তো সেই জায়গায় রাদারফোর্ড আর বোর, এটা কি অনেক বেশি সহজ আমরা চিন্তা করি, তার মানে এটা অ্যান্সার করা লাগবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি, কোনো যদি ডাউট থাকে তাহলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কোনো যদি ডাউট থাকে তাহলে বলতে পারো। স্যার, রাদারফোর্ডের কি কোনো সাফল্য নেই, যেমন বোরের আছে? দেখো, বোরের সাফল্য এখানে আলাদা করছে কেন, সেটা হচ্ছে রাদারফোর্ডের তো অবশ্যই সাফল্য আছে। রাদারফোর্ড যেগুলা বলছে, ওগুলা কি এর আগে কেউ বলছিল? না। ওগুলা তো এর আগে কেউ বলে নাই। রাদারফোর্ডে কিনা প্রথম, যে কিনা অন্তত আমাদেরকে এই আইডিয়া গুলা দিছে। তার মানে সে আমাদেরকে যা যা বলছে, এটাই আমরা তার সাফল্য হিসেবে ধরে নিই, ঠিক আছে? বাট বোর কি করছে, অ্যাকচুয়ালি বোর তো মানে বিষয়টাকে একটু আপগ্রেড করছে, তাই না? যে আরেকটু হচ্ছে ক্লোজ টু ন্যাচারাল গেছে, তাই না? মানে বিষয়টা আরো গভীরভাবে সে পর্যবেক্ষণ করে হচ্ছে সে একটা আমাদেরকে অ্যানালাইসিসের একটা ডাটা হচ্ছে সে আমাদেরকে দিছে। বাট প্রথমে যে জিনিসটা আহ, আমরা পাইছি, সেটা তো রাদারফোর্ড আমাদেরকে দিছে, তাই না? বোর্ড তো জাস্ট এটাকে হ্যাঁ। একটা মডিফিকেশন করছে, তো এর কারণে এটা হচ্ছে রাদারফোর্ড এর থেকে বোর্ড আরো কি কি বেশি করছে, সেটা হচ্ছে জাস্ট আমরা আলাদা করে তুলে ধরছি আর কি। এই তোমাদেরকে যদি অনেক সময় কোশ্চেন আসতে পারে যে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখবা? এগুলাই তো লিখবা, তাই না? যে রাদারফোর্ড কি কি বলছে আর বোর হচ্ছে পরে সে কি কি চেঞ্জ করছে, তাই না? এগুলাই তো লিখবা। এর কারণে হচ্ছে ওটা একটু হ্যাঁ আলাদা স্যার। করে দিয়ে দিছে। স্যার, তুলনা করতে বললে বোরের পরমাণুর সাফল্য লিখবো নাকি মানে শুধু যেটা না, তুলনা পরমাণুর করতে মডেল? বললে কিভাবে লিখবা, যেমন ধরো ওইভাবে লিখবা যে ছক আকারে যদি তোমরা লেখো যে রাদারফোর্ড কি কি বলছিল, যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাই না? সেটা কে বলছে? রাদারফোর্ড। বা বোর আরো কি বলছে, যে হ্যাঁ, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু কিন্তু নির্দিষ্ট কক্ষপথ। কক্ষপথে ঘুরে, বৃত্তাকার পথে ঘুরে, তাই না? মানে কক্ষপথের আকার বৃত্তাকার, তাই তো? এগুলো হচ্ছে এভাবে ছকে দুই ভাগে, এক পাশে দেখবা রাদারফোর্ড আর এক পাশে রাখবা হচ্ছে বোর। নিয়ে হচ্ছে ওই পয়েন্টগুলো নিয়ে বোর কি বলছে সেটা লিখবা, রাদারফোর্ড কি বলছে সেটা লিখবা, তাইলে হচ্ছে তুলনা হবে। স্যার, বোরের এর ভিতর কি তাহলে বোরের সাফল্যটা লিখবো না? কোনটা? সাফল্য আর যে শুধু না না, মডেল তো না, সেমই। বোর পরমাণু মডেল দেখো, তোমাদের বইয়ে দেখো, বোর পরমাণু মডেল, এরপরে কি এবিসি দেওয়া আছে না আমার এখানে? তার মানে বোর পরমাণু মডেল হচ্ছে সে কি কি বলছে,
সেটা হচ্ছে এই যে এবিসি যে পয়েন্টগুলা, এই যে উপরে আমরা যেগুলা পড়ছি, এই যে এ বি সি, এগুলো হচ্ছে আমাকে বোর কি কি বলছে, ঠিক আছে। আর ওখানে সাফল্য বলতে অ্যাকচুয়ালি মানে রাদারফোর্ডের চেয়ে সে নতুন কি কি আবিষ্কার করছে আর কি, জাস্ট সেটা দেখানো হয়েছে, এছাড়া অন্য কিছু না। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাইলে হচ্ছে তোমাদের হচ্ছে এখন তাইলে ছোট একটা টপিক পড়াই। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? ভর সংখ্যা বলতে কি বোঝায়? মনে নাই কারোর? প্রোটন সংখ্যা। ভর সংখ্যা বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। যোগফল তো। শুধু প্রোটন সংখ্যা দিয়ে কি বোঝায়? পারমাণবিক এই জিনিস ভুললে কি হবে? আচ্ছা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই তো। বাট এটা দিয়ে তো আমরা একটা পরমাণুর হচ্ছে ভর তো আমরা নির্ণয় করতে পারি, সেটা ঠিক আছে। বাট একটা জিনিস একটু ভেবে দেখো, তোমাদের কি ওই দিন ক্লাসে কি তোমাদের ডাউট হয় নাই যে আচ্ছা পরমাণু তো অনেক ছোট, মানে এত ছোট যে যেটাকে হচ্ছে আমরা আহ মানে খালি চোখে দেখতেও পারি না, তাই না? মানে পিঁপড়াকে তো আমরা খালি চোখে দেখতে পারি, বাট আমরা তো হচ্ছে পরমাণুকে তো আমরা সেটাও দেখতে পারি না। তো এখন একটা পিঁপড়ার ভর যদি আমার খুব বেশি হলে যদি আমার 2 গ্রাম হয়, তাহলে আমার ক্লোরিনের ভর কি করে 35.5 হইলো? কোশ্চেন আসে নাই এটা মাথার মধ্যে? হ্যাঁ। তাহলে এটা কি সম্ভব? যে জিনিসটা আমার দেখাই যায় না ওইটার ভর কি কখনো এত বেশি হইতে পারে? সেটা তো না অ্যাকচুয়ালি, তাই না? তার মানে এখানে একটা বিষয় আছে। সেই বিষয়টা কি? ফিজিক্সে তোমাদেরকে পড়াইছে না যে হচ্ছে আপেক্ষিক গতি? যেমন ওইটা কি তোমরা কখনো ফিল করছো না যে হচ্ছে তুমি ট্রেনে বসে আছো, ট্রেনটা চলতেছে, তো তোমার কি নিজেকে স্থির মনে হইতেছে? আর রাস্তার পাশে দিয়ে হচ্ছে যে গাছ মানুষ যারা যাইতেছে তাদেরকে মনে হইতেছে যে ওরা পিছনের দিকে দৌড়াইতেছে, তাই না? এরকম মনে হয়েছে না? হ্যাঁ। তার মানে হ্যাঁ। কি? তার মানে কি তুমি অ্যাকচুয়ালি কি গাছটা কি দৌড়াইতেছে নাকি তুমি দৌড়াইতেছো আমি বা তুমি দৌড়াচ্ছি। সামনে আগাইতেছো, তাই না? তার মানে কি তোমার সাপেক্ষে সে কি স্থির, বাট অ্যাকচুয়ালি তো তুমি তো স্থির না। তার মানে কি এটা কি তোমরা কি বলছো? বলতো এটার আপেক্ষিক নামটা গতি। কি? আপেক্ষিক গতি, তাই তো। তার মানে এখানেও বিষয়টা হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ ওখানে আমরা কি করছি, কোনো কিছু একটা সাপেক্ষে আমরা তুলনা করে নিছি, তাই না? যেমন তুমি যখন গাছটাকে গতিশীল বলছো, কার সাপেক্ষে বলছো? তোমার সাপেক্ষে, তাই না? এখন তুমি ছিলা ট্রেনে, এখন তুমি তোমার নিজেকে স্থির ধরে নিছো, তারপর তুমি বাকি সবাইকে দেখতেছো, তাই তখন তোমার কি বাকিদেরকে গতিশীল মনে হচ্ছে, তাই না? তার মানে তোমার সাপেক্ষে তারা গতিশীল। বাট আমি যদি দেখি যে একটা গাছ, যে ধরো একটা লোক স্টেশনে দাঁড়ায় আছে, তার সাপেক্ষে কি ওই গাছটা কি স্থির না? লোকটাও দাঁড়ায় আছে, গাছটাও দাঁড়ায় আছে, হ্যাঁ। তাই হ্যাঁ। তোমার সাপেক্ষে ওটা গতিশীল, তার সাপেক্ষে ওটা স্থির। তার মানে কি? তার মানে এটা এই বিষয়টাকে আমরা কি বলি? আপেক্ষিক, তাই আপেক্ষিক তো। গতি। তাহলে এই যে আমরা যে হচ্ছে এই যে ক্লোরিনের যেটা পাইছিলাম, এই যে 35.5 গ্রাম, অক্সিজেনের যেটা পাইছি 16, তার মানে এগুলো সবগুলাই কি আপেক্ষিক, অর্থাৎ কোনো কিছু একটা সাপেক্ষে আমরা এই ভরটা তখন বের করছি, ঠিক আছে। তাহলে এখন এই কোনো কিছুর সাপেক্ষ যে জিনিসটা, যেটার সাপেক্ষে বের করছি, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে, প্রসঙ্গ কাঠামো। না সেটা তো ফিজিক্সে, কেমিস্ট্রিতে এখানে কি হবে? এখানে কি প্রসঙ্গ কাঠামো হবে? হ্যাঁ মানে বিষয়টা আচ্ছা। অনেকটা ওইরকমই। তো এখানে যে প্রসঙ্গ কাঠামো সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক একটা ভর।
কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ নিয়ে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে অনেক পড়া আছে আইসোটোপ নিয়ে। তো আইসোটোপ হচ্ছে মেইনলি সেই জিনিসটা, ধরো কার্বন, এই যে আমরা বলি না যে কার্বনের ভর কত, আমরা জানি কার্বনের ভর কত? মনে নাই কারোর কার্বনের ভর কত? 12। 12। এগুলো তো ছোটস্থ থাকতে হবে। কার্বনের আমরা কি জানি 12, তাই না? বাট অ্যাকচুয়ালি দেখা যায় প্রকৃতিতে যে কার্বনের এমন কার্বন আছে যে ম্যাক্সিমামের ভরই হচ্ছে 12, বাট এমন কার্বন আছে যেটার ভর কিনা যেটার ভর হচ্ছে 13, আবার এমন কার্বন আছে যেটার ভর হচ্ছে 14। ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো একটা বিষয়, বাট এটার কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা তো 6, তাই না? সেটার কি কোনো চেঞ্জ আছে? কার্বনের পারমাণবিক না, সংখ্যা তো 6, তাই না? কার্বন থাকা মানে সেটা পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে ওটার ভিতরে প্রোটন কত? প্রোটন কয়টা আছে? 6টা না? হ্যাঁ, তো প্রোটন যদি আমার 6টা হয় তাহলে এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা। কারণ কি? পারমাণবিক সংখ্যা তো আমার 6, তাই না? এটা তো তিনটাই তো আমার কার্বন। বাট তাইলে এখন আমার পার্থক্যটা কিসে হইলো? ভর সংখ্যাতে, তাই না? নিউট্রন। হ্যাঁ, তাহলে সেখানে তাহলে আমার কি কি বেড়ে গেল? নিউট্রন এখানে আমার বেড়ে নিউট্রন কত? 6। এখানে নিউট্রন গেল। কত? 7, এখানে 8। 8। তার মানে কি? একটা জিনিস দেখো, তাইলে এখানে আমার এই যে আমি কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এই তিনটার কি আমার প্রোটন সংখ্যা তো সেম, তাই না? হ্যাঁ, বাট ডিফারেন্ট কি? ভর সংখ্যা। তো ভর সংখ্যা কিসের কারণে ডিফারেন্ট হইলো? নিউট্রন সংখ্যার নিউট্রন কারণে, তাই না? তাইলে আইসোটোপ বলতে আমরা কি বুঝি? যে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট, একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। অর্থাৎ সেটার কি প্রোটন সংখ্যা সমান হবে, বাট কি হবে? ভর সংখ্যা ভর ভিন্ন। সংখ্যা ভিন্ন হবে। ক্লিয়ার? সেটাকে তাহলে আমরা কি বলি? আইসোটোপ। আইসোটোপ। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আইসোটোপ নিয়ে পড়বো আরো, সমস্যা নাই। তো এই যে তাহলে কার্বন 12 একটা, তাই না? এই কার্বন 12 যে আইসোটোপ আছে, ঠিক আছে? তো কার্বন 12 আইসোটোপের যে আমার ভর, সেটা হচ্ছে বিজ্ঞানীরা মেজার করছে, করে সে ভরকে কি করছে? 12 ভাগ করছে। সে 12 ভাগের 1 ভাগ আমরা হচ্ছে নিছি, নিয়ে তারপর আমরা কি করছি? এই যে বাকি আমাদের যতগুলা মৌল আছে এগুলোর হচ্ছে একটা আমরা আপেক্ষিক ভর আমরা বের করে নিছি। ঠিক আছে? তাহলে এখন সেটা কিভাবে আসলো? এই যে তোমরা যে ভরগুলা যেগুলো দেখতেছো, তোমরা যেগুলো পড়তেছো, তাহলে সেটা কি? সেটার তাহলে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আপেক্ষিক ভর সমান কি? মোলের ভর একটি সংখ্যা। পরমাণুর ভর ডিভাইডেড বাই কি? এই যে কার্বন 12, তাই না? কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। বুঝতে পারছো? কনফিউশন থাকলে বললো। অর্থাৎ কি? এই যে কার্বন 12 যে আইসোটোপ, এটার ভরের 12 ভাগের 1 ভাগের সাপেক্ষে তুলনা করে আমরা হচ্ছে ওই যে অক্সিজেনের 16 গ্রাম, সোডিয়ামের 23 গ্রাম, স্যার ক্লোরিনের এটা কি 35.5 এগুলো বের ভাবে করছি। তৈরি করে না? হ্যাঁ, হ্যাঁ।
আরেকভাবে করা যায় না? আরেকভাবে কিভাবে? মানে আমরা তো অন্যভাবে শিখছি। কিভাবে? প্রথমে ভর সংখ্যা, তারপর ভর সংখ্যার একটা পার্সেন্ট দেওয়া থাকে, ওইটা গুণ করার পর হ্যাঁ, সেটা মানে তো আমরা দুটো। আসবো। সেটা তো আমরা আসবো, বাট আমাদের বেসিক সূত্র কি এটা? সেটা তো হচ্ছে তোমার কোনটা কত পার্সেন্ট দেওয়া আছে না আছে ওগুলার, সেটা তো একটা আলাদা একটা টাইপ। বাট আমার প্রথমে হচ্ছে এই জিনিসটা আসে, ঠিক ওইটা আছে? তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড় আপেক্ষিক, হ্যাঁ সেটাই। সেটা আমরা পরে দেখবো, এটা একটা আলাদা টাইপ। এটা কি আমার আপেক্ষিক পারমাণবিক ভর। আর তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ কোনো একটা আইসোটোপ প্রকৃতিতে কি পরিমাণ আছে, সেটা হচ্ছে মানে কত পার্সেন্ট আছে, সেটা দিয়ে হচ্ছে তখন আমরা ওইটা বের করতেছি আর কি। ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এটা কি তোমরা বুঝতে পারছো, এই যে যতটুকু পড়াইছি এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে কার্বন 12 আইসোটোপের যে ভরের এক মানে 12 ভাগের 1 ভাগ যেটা, সেটার ভরটা কত বলতে পারবা? মানে বইয়ে দেওয়া আছে 1.66 ইন্টু টেন টেন ইনভার্স ইনভার্স 24 গ্রাম। 24 গ্রাম। তো এটা হচ্ছে তোমার মুখস্থ থাকা লাগবে, এটা কিন্তু কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে না। তুমি যদি এটা যদি তোমার মনে না থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু তুমি পারবা না আর কি। তাহলে এখন যদি আমি তোমাকে একটা কোশ্চেন যদি দেই, যে ধরো এখানে দেওয়া আছে যে হচ্ছে ফ্লোরিনের একটা পরমাণুর ভর, ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 ইন্টু 10⁻23 গ্রাম, ঠিক আছে? তাহলে এখন বললো যে আপেক্ষিক পারমাণবিক ভর কত? পারবো আমরা? স্যার, যে কিভাবে হবে? মৌলের একটি পরমাণুর ভর, সেখানে কি মৌলের মেন যেটা ভর সংখ্যা ওইটা লিখবো? না, কোশ্চেনে তোমাকে এখন মাত্র কি দিছে দেখো তো। এফ এর একটি পরমাণুর ভর, অর্থাৎ এফ দিয়ে কি, ফ্লোরিন না? হ্যাঁ। তাহলে ফ্লোরিনের একটি পরমাণুর ভর আমাকে কোশ্চেনে দিয়ে দিছে। এখন কি বলছে, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে। তাহলে সেটা কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর উপরে সূত্রে কি দেওয়া, মোলের একটি পরমাণুর ভর, তাই তো? তাহলে এই যে একটি পরমাণুর ভর কি তোমাকে এখন কোশ্চেনে দিয়ে দিছে না? হ্যাঁ। কত? 3.16 ইন্টু টেন ইন্টু ইনভার্স 10⁻23। 23 গ্রাম। আর নিচে কি দেওয়া লাগতো আমার, কার্বন 12 এর আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ, তাই না? তো যেটার ভ্যালু কত আমার, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। 24। তাহলে এটা কি আমার নিচে বসবে না? এখন ক্যালকুলেটরে দিয়ে দেখো তো কত আসে। স্যার, সব উনিশ মৌলের দশমিক শূন্য তিন নিচেরটা। 19.03। তার মানে এটাকে অ্যাকচুয়ালি কি লেখা যায়, 19। তাহলে আমরা ফ্লোরিনের ভর কত জানি, আপেক্ষিক পারমাণবিক ভর 19ই জানি না? হ্যাঁ। কিভাবে আসছে এখন বুঝছি। হ্যাঁ তার মানে কি, তার মানে তো ওটার পারমাণবিক ভর অ্যাকচুয়ালি তো 19 না। অ্যাকচুয়ালি ভরটা কত, এই যে 3.16। বাট এত কম জিনিস নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি না আর কি, আমাদের কাজ করতে প্রবলেম হয়। তাই আমরা কি করছি, একটা নির্দিষ্ট কোনো কিছুর একটা সাপেক্ষে আমরা হচ্ছে আপেক্ষিক ভাবে একটা ভর আমরা বের করে নিছি, যেটা যেন আমাদের কাজ করতে ইজি ইজি হয়। তো সেই জিনিসটা কি, যেটা সাপেক্ষে নিছি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 যেটার ভ্যালু কত, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটার সাপেক্ষে আমরা হচ্ছে বাকি মৌলগুলোর পরমাণুর আপেক্ষিক ভরটা বের করে নিছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কনফিউশন আছে কোনো? না স্যার। আচ্ছা, তাইলে হচ্ছে তোমাদের তো এখন আবার ফিজিক্স ক্লাস আছে, তাইলে হচ্ছে আমাদের হায়ার ক্লাস ক্লাসটা। আজকে, হ্যাঁ সরি, হায়ার ম্যাথ ক্লাস আছে এখন। তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করে তোমরা হচ্ছে তাইলে তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে জয়েন করো, ঠিক আছে?